কারণ আমরা সবসময় এরকম অনুষ্ঠানে গিয়ে কথা বলার সুযোগ পাই না। এখন আমি একজন সাধারণ নাগরিক, আমি সাবেক উপদেষ্টা হতে পারি, কিন্তু এখন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু উপলব্ধি বলবো। কিন্তু আমার একটা জিনিস আমি বলতে চাই যে অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, ওইটা তো কোনো সংবিধান মেনে হয়নি। এটা কি কোনো সংবিধান মেনে হয়েছিল? এবং ওই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল সেটা তো কোনো সংবিধানে ছিল না, আমরা তো সেটাতেই ছিলাম। আবার আমরাই নির্বাচন দিলাম, তাহলে আমরা যদি সংবিধানে না থাকি তাহলে ওই নির্বাচনটাও কি করে সংবিধানে হয়? এগুলো সব মানে এলোমেলো ব্যাপার নিয়ে কিন্তু বর্তমান সরকার এখন ক্ষমতায় আছে। মানে তারা যদি এখন প্রশ্ন তোলে যে সংবিধানের সবকিছু তারা মানছে, তারা কিন্তু একটা মিথ্যাচার করছে বা অসত্য করছে। সেটা আমি বলি যে এটা না করলেই পারতেন। যেটা হলো যে আমরা ওই সময় কিন্তু অনেকগুলো জেলাতে আমরা ইসলাম বিভিন্ন উপদেষ্টা, এবং আমরা যখন নাকি ভোটে গণভোটের পক্ষে বলেছি, তখন একজনের প্রশ্ন আমি একটু বলতে চাই। ওখানকার একজন ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, তারা বলছে যে এটা কেন করছি। তো তখন একটা কথা ওরা খুশি হয়েছিল এটা বলে যে ওরা শুধু একজন সংসদ সদস্য নির্বাচিত করছেন না, ওরা সরকারও কিভাবে পরিচালিত হবে আগামীতে সেটা সহ বলে দিচ্ছেন। তার মানে যার যার এলাকায় একজন সংসদ সদস্য নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনের পার্থক্যটা হচ্ছে যে একই দিনে তারা তাদেরকে বলে দিচ্ছে যে তো আপনাদেরকে কিছু সংস্কার করতে হবে এবং এগুলো খুব জরুরি। এবং যেই সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল সেগুলো কিন্তু অনেকগুলো আলোচনার পরে হয়েছিল, অনেক মানে বিশেষজ্ঞ সবার সাথে কথা বলে হয়েছিল। তো ফলে এখানে এটা নিয়ে যে এইভাবে প্রশ্ন তোলা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে, এগুলো মানে একেবারেই একটা স্বৈরতান্ত্রিক একটা আচরণ আমি বলবো। তবে বর্তমান সংসদের আমরা খুব আগ্রহ নিয়ে দেখতে চাই, কিন্তু আমার কাছে খুব দুঃখজনক লাগে যে সংসদটাকে তারা এখন একটা ডিবেট ক্লাব বানিয়ে দিয়েছে। এবং এই ডিবেট ক্লাবে 2-3 জন ভালো বক্তা আছেন। এই আমাদের সরকারি দলে 213টা আসন আর অন্যদের 77টা থাকা সত্ত্বেও তাদের এদিকের বক্তা মনে হয় একটু বেশি আছে, ওদিকে মাত্র 2 জন দেখা যায়। আন্দালিব, পার্থ আর সালাউদ্দিন সাহেব ছাড়া আমরা কাউকে দাঁড়িয়ে কোনো বক্তব্য দিতে দেখি না। অন্যরা খালি রাস্তার দাবি, হাসপাতালের দাবি, এগুলো খালি বলে। তো কাজে এই সংসদে মানে আমরা কি আশা করতে পারি? এগুলো তো কিছু হচ্ছে না। তো একটা জিনিস যে আমার মনে হয় যে বিএনপি এখন এত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যেই কাজটা দেখাচ্ছে, এটা তাদের শক্তির প্রদর্শন নয়, এটা তাদের দুর্বলতা। তারা আসলে কিছুটাই মানে দুর্বলতায় ভুগছে। তারা আসলে 5 বছর চলতে পারবে কিনা সম্ভবত তাদের মনে সেই আশঙ্কা আছে। কারণ তারা 24 তো তারা দেখেছে, 24-এর আন্দোলন তো তারা দেখেছে। তারা যদি আসলে ঠিক মতো না করে, 24-এ আন্দোলনে যারা করেছিল ওরা কি এখনো সক্রিয় নাই? ওরা কি এখনো তরুণ নাই? ওরা কি আগামী 5 বছরে বুড়ো হয়ে যাবে? ওরা তো তখনও তরুণ থাকবে। তো সেই তরুণরাই আবার যে রাস্তায় নামবে না, তারাও মনে মনে আশঙ্কিত। কাজে ওরা এটাকে মনে করছে যে তাদের দিন খুব বেশি নাই। তো আসলে ব্যাপারটা হয়েছে যেটা হলো 2/3 মেজরিটি থাকার ব্যাপারটা, যে মানে এটাই আমাদের সংবিধানের সমস্যাটা ওখানে রয়ে গেছে। তো সেজন্য মানে সংবিধান সংস্কার না করার যে কথা বারবার তারা বলছেন, এটার মাধ্যমে তারা সংবিধানেরই
অবমাননা করছেন এবং সংবিধানকে তারা আসলে কিন্তু মানে একটা হাস্যকর একটা বিষয়ে পরিণত করছে। আমি একজন বলছিলেন যে 2030 সালের নির্বাচন নিয়ে চিন্তিত। আমি কিন্তু মোটেও চিন্তিত না, এই জন্য যে 2030 বহুদূর, কারণ এর মধ্যে যে 24 তারিখটা আসবে না এটা আমরা বলতে পারি না, কারণ এতদিন অপেক্ষা করা এরকম চলতে থাকলে সম্ভব হবে না। আমি এইটুকু বলে শেষ করছি। আর একটা হলো যে আন্তর্জাতিক আরেকটা হলো সংসদের সার্বভৌমত্ব নিয়ে তারা গলা কাটিয়ে ফেলছে, কিন্তু গণসার্বভৌমত্বের কথাটা তারা মনে হয় ভুলে গেছে। জনগণের উপর কোন রকম কোন সার্বভৌমত্ব হতে পারে না, একমাত্র জনগণ সার্বভৌমত্ব, এখানে সার্বভৌম কেউ হতে পারে না। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আন্তর্জাতিক পরিস্থিতির কথাটা মাথায় রেখে আমরা দেশের কি অবস্থা হবে আমরা জানি না। একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আপনারা বাতিল অধ্যাদেশগুলো নিয়ে বলছেন, কিন্তু আসলে যেগুলো 133টার মধ্যে তিনটা ক্যাটাগরিতে হচ্ছে, বেশ কিছু হুবহু হবে, অনেকগুলো বাতিল হয়ে যাবে এবং কিছু হবে তারা আবার সংশোধন করবে, যে রিভিউ কমিটি। আমি দুইটা আইনের কথা বলতে পারি, অধ্যাদেশের কথা বলতে পারি, যেখানে যেই সংশোধনীটা তারা প্রস্তাব করে আবার বিল আকারে আনছেন সেটা হলো কোম্পানির ইন্টারেস্ট। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মতো টোব্যাকো কোম্পানি, ফিলিপ মরিস, এদের ইন্টারেস্টে তামাক নিয়ন্ত্রণ আইন যেটা সংশোধনের জন্য আমরা প্রস্তাব করেছিলাম, ই সিগারেট বাতিল করার জন্য, নিকোটিন পাউচ বাতিল করার জন্য, নিষেধ করার জন্য, ওইটাকে বাতিলটাকে নিষিদ্ধটাকে বাদ দিয়ে তারা ওইটাকে বহাল রেখে কোম্পানির স্বার্থে তারা এই আইন পাশ করছে। একইভাবে ভূমি সুরক্ষা আইনের মধ্যে 3 ফসলি জমিতে খাদ্য নিরাপত্তার খাতিরে যেন 3 ফসলি জমিতে তামাক চাষ না হয়, এই ধারাটাকে বাদ দিয়ে এইটাকে আইন করা হচ্ছে। তার মানে জনগণের স্বার্থ না, দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থ না, কোম্পানির স্বার্থকে এখানে বড় করে দেখা হচ্ছে। এটা খুব দুঃখজনক।